আমার একমাত্র দিদির একমাত্র ছেলে আমার খুব প্রিয়। আমি তাকে ভীষণ ভালোবাসি। তার ছোট থেকেই আমি প্রায় নিজে হাতে মানুষ করেছি বললে খুব একটা ভুল বলা হবে না। আমার দিদিদের অবস্থা খুব একটা ভালো নয়। আমার দিদির ছেলে হওয়ার ৫ বছর পর আমি চাকরি পেয়েছি। তাই আমি আমার দিদিকে বলেছি, তোর ছেলের পড়াশোনার বা যা কিছু খরচ হয় আমি যোগান দেব। আমার জামাইবাবু কারেন্টের কাজ করত। একদিন কারেন্টের কাজ করতে গিয়ে কারেন্টের শক লেগে দুটো হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তাই সেই হাত দুটো কেটে বাদ দেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। তাই জামাইবাবু কিছু করতে পারে না। দিদি কয়েকটা টিউশন করে সংসার চালায়। সেই জন্যই আমি ওদের প্রায় সমস্ত খরচই যোগান দিই। দিদির ছেলেটা আস্তে আস্তে বড় হতে লাগলো। ওর কোনো কিছুর প্রয়োজন হলেই আমাকে জানায়, মাসিমণি আমার এটা লাগবে, আমার ওটা লাগবে, আজকে এত টাকা লাগবে, কালকে অত টাকা লাগবে। ওর সমস্ত চাহিদা আমি পূরণ করি। দেখতে দেখতে দিদির ছেলেটা বড় হয়ে গেল। আমারও ঠিক সময়ে বিয়ে হয়ে গেল। কিন্তু তবুও ওদের খরচটা আমি বহন করে চলেছি। আমারও একটা মেয়ে হয়েছে, তাকেও বড় করছি। ওদের খরচ এখনো আমি বহন করে চলেছি। অবশ্য আমার ফ্যামিলির খরচ আমাকে দিতে হয় না, আমার স্বামী সবকিছু করে। বিয়ের আগে আমি আমার স্বামীকে বলে নিয়েছি যে আমার দিদির এরকম পরিস্থিতি, তাদের খরচ আমাকেই বহন করতে হবে। আমার স্বামী সবকিছুই মেনে নিয়েছে। বর্তমানে আমার দিদির ছেলেও ভালো র্যাঙ্কের চাকরি পেয়ে গেছে, প্রচুর টাকা মাইনে। ওর চাকরি পাওয়াতে আমার দিদির কপালটা ফিরেছে। আমার দিদি জামাইবাবু যেন স্বর্গসুখ পেয়েছে। কলকাতায় একটা বড় ফ্ল্যাট কিনেছে, যা কিছু চাহিদা মনের মতো করে সে পূরণ করেছে। কিন্তু ওর মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করলাম, চাকরি পাওয়ার পর আমার সঙ্গে যোগাযোগটা কমিয়ে দিয়েছে। আমি ওকে ফোন করলে ও আমাকে ব্যস্ততা দেখায়। মাসিমণি আমি এখন ব্যস্ত আছি, পরে ফোন করব। পরে ফোন করব এই কথাটা বললেও পরে কিন্তু সে আর ফোন করে না। আমার দিদিও যেন আমাকে প্রায় ভুলেই গেছে। আগে সব সময় প্রতিদিনই আমার সঙ্গে কথা হতো। ছেলে চাকরি পাওয়ার পর থেকে ১ সপ্তাহ ২ সপ্তাহ কেটে গেলেও আমার দিদি আর আমাকে ফোন করে না। এরপরে জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি গেলাম। দিদি জামাইবাবু এলো। দিদির ছেলে আসতে পারেনি, কারণ তার অফিসে ছুটি নেই। দিদির সঙ্গে দেখা হওয়াতে আমি বললাম, কিরে দিদি, খুব ভালো আছিস নিশ্চয়ই? দিদি বলল, হ্যাঁ, কেন থাকবো না? এমন ভাবে বলছিস আমার যেন ভালো থাকতে নেই। আমি বললাম, এ আবার কেমন কথা? তোর ভালো থাকার জন্যই বিয়ের আগে থেকে চেষ্টা করে চলেছি, আর তুই আজকে আমাকে এরকম কথা বলছিস? দিদি বলল, সেই জন্যই তো বলে না খেয়ে মরে যাওয়া ভালো, তবু আত্মীয়দের কাছে সাহায্য চাওয়া ভালো নয়। আমি বললাম, এটা কেন বলছিস? আমি কি তোকে কখনো তুলনা দিয়েছি? দিদি বলল, তুলনা দিবি কেন? বুঝতে কি আর পারি না? আমি বললাম, তোর ছেলে চাকরি পাওয়ার পর থেকেই তুই আমাদের সঙ্গে যোগাযোগ করা ছেড়ে দিয়েছিস। তোর ছেলেও আমার সঙ্গে যোগাযোগ করে না, যাকে এই দুটো হাত দিয়ে কোলে পিঠে করে মানুষ করেছি, সে আজ আমাকে ভুলে গেছে চাকরি পাওয়ার পরে। আর তুই দোষটা আমাকে দিচ্ছিস। তোরাই যোগাযোগ বন্ধ করে দিলি আমার সঙ্গে, উল্টে আমাকেই তুই দোষারোপ করলি। আমার মা বলল, এতদিন পরে ২ বোনের দেখা হয়েছে আর তোরা কি রে, এরকম তো কখনো করিস না। আমি বললাম, কখনো করিনি কেন জানো মা? কারণ তখন দিদি এইরকম কথা বলতো না। তখন দিদির আমাকে প্রয়োজন ছিল। সেই জন্য দিদির সাথে আমার কখনো তর্ক বিতর্ক হয়নি। আজকে ওর ছেলে চাকরি পেয়েছে, অগাধ টাকার মালিক ওরা। সেই জন্যই তো দিদির মুখে কথা ফুটেছে মা। আমার জামাইবাবু বলল, তুমি একেবারে খারাপ কিছু বলনি। কথাটা অনেকটাই সত্যি। দেখো ভাই, আমার তো দুটো হাতই নেই, তাই আমি তোমাকে ফোন করতে পারি না। তোমার দিদিকে, ছেলেকে বহুবার বলেছি, কিরে এখন আর মাসিমণিকে যে ফোন করিস না, এটা কি খুব একটা ভালো কথা বাবা? একটু ফোন টোন কর, মাসিমণির খবর টবর নেই। এতদিন পর্যন্ত তোর সমস্ত খরচ সেই যোগান দিয়েছে। আমাদের সংসারের প্রায় ৭০% সেই দিয়ে এসেছে এতদিন।
তুই চাকরি পেয়েছিস বলে তাই সে আর দেয় না, কিন্তু তুই চাকরি পাওয়া পর্যন্ত আমাদের দিয়ে এসেছে। তার কথা ভুলে গেলে চলবে বাবা? তোমার দিদিকেও বলেছি, তুমি কি করে তোমার বোনকে ভুলে যাচ্ছ? তোমার দিদি তীব্র প্রতিবাদ জানালো, এমনকি আমার ছেলেটাও। তোমার দিদি তাকে শিখিয়েছে তুমি নাকি আমাদের দয়া করতে, তুমি নাকি আমাদের দিতে চাও না, মা বাবার কথা মতো তুমি আমাদেরকে দাও। তোমার দিদি তো তাকে শিখিয়েছে, তাকে আমি কি দোষ দেব? আমি দিদির দিকে তাকিয়ে বললাম, সে কি রে, বাবা মা আমাকে বলেছে বলে তোদেরকে আমি দিয়ে আসছি? তোর ছেলে যখন 5 বছরের তখন আমি চাকরি পেয়েছি, তখন থেকেই আমি তোদের সংসারে হাল ধরেছি। মা বাবা কেউ আমাকে বলে দিয়েছিল? তারপর মার দিকে তাকিয়ে বললাম, কি গো মা, বলো, তোমরা আমাকে বলেছিলে বলে আমি দিদিদের দিয়ে আসছিলাম? দিদির দিকে তাকিয়ে মা বলল, মা রে, তোর মনে এত অহংকার, যেটা কখনোই মানায় না। তোর ছেলে যে চাকরি পেয়েছে, সেই চাকরি করার যোগ্যতা পর্যন্ত পৌঁছে দিয়েছে কে? তোর এই বোন তো। যদি আজকে ভালো স্কুলে না পড়াতো, যদি আজকে ভালো একটা টিউশন না দিত, ছেলেটা কি অতদূর যেতে পারতো? হ্যাঁ, আমি মানছি তার মেধা আছে, কিন্তু তার পিছনে তো কারো না কারো সাহায্যের দরকার, টাকাটারও দরকার। কেউ তো এমনি এমনি টিউশন পড়ায় না, স্কুলে তো এমনি এমনি পড়তে পারে না, খরচ আছে। বই খাতা সবকিছু তো সে দিয়ে আসছিল, আর তার জন্যই তো তোর ছেলেটা এত দূর এগোলো। আর তুই সেই বোনটাকে এরকম ভাবে অপবাদ দিচ্ছিস। আমার স্বামী এসবের মধ্যে থাকে না, তবে সে আমাকে সবার মাঝখানে সেই দিন একটা কথাই বলেছিল, আজকাল তুমি কাউকে সাহায্য করলেও একটা সময় সে তোমাকে অপবাদ দিতে ছাড়বে না। আমার স্বামীর এই কথাটা শোনার পর আমার দিদি আর কোনো কথা বলেনি। তারপর জামাই ষষ্ঠী পালন করে আমরা বাড়ি চলে এলাম। সেখান থেকে আমিও আর দিদিদের সাথে যোগাযোগ রাখিনি। কলমে ও কণ্ঠে, সোমা।